নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রিঅ্যাকশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা দেখুন, সেই আলটিমেটলি ঘুরে আসতে হলো ভারতের কাছেই। ওই বাংলায় একটা প্রবাদ রয়েছে না, যে ঢেকি স্বর্গে গেলেও কিন্তু ধান ভাঙে। আর এই বাংলাদেশ প্রবাদটা ঠিক তাদের সঙ্গে ম্যাচিং হয়ে যাচ্ছে, যে বাংলাদেশ যেখানেই যাক না কেন তার হাত কিন্তু পাততেই হবে। আপনারা সকলেই জানেন যে 2024 সাল জুলাই মাস কি হয়েছিল, কারোর অজানা নেই, প্রত্যেকেরই জানা। জুলাই অভ্যুত্থান, যেটাকে ওরা বলে থাকে যে জুলাই বিপ্লব, তথাকথিত জুলাই বিপ্লব। আর আজকে প্রায় 1 বছর কমপ্লিট হয়ে আরো 2 মাস হয়ে গিয়েছে। এই জুলাই বিপ্লব হওয়ার পরে তারা তো অনেকবার বলেছিল যে ভারত আমাদেরকে লুটে পুটে খাচ্ছে। কেমন করে? যেমন ধরুন, প্রথম উদাহরণ তারা দেয় কিছু কিছু জায়গায়, সেটা হচ্ছে আদানির পাওয়ার প্ল্যান্ট। আপনারা সকলে জানেন যে ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত একটা তাপবিদ্যুৎ কেন্দ্র, যেটা হচ্ছে আদানির আন্ডারে রয়েছে। এবার আদানির সেই তাপবিদ্যুৎ কেন্দ্রটা সাপ্লাই করে কোথায়? আমাদের ভারতে কিন্তু ইলেকট্রিসিটি সাপ্লাই করে না, সে করে বাংলাদেশে। বাংলাদেশের উত্তর অঞ্চলটা, যে সমস্ত রাজ্যগুলো মানে জেলাগুলো বাংলাদেশের রয়েছে, সেইগুলোতে তাপবিদ্যুৎ সাপ্লাই করে এই আদানি পাওয়ার প্ল্যান্ট। তো আদানি পাওয়ার প্ল্যান্টের কাছে গতবার তারা অনেক ক্লেম করেছিল, অনেক রকম কথা বলেছিল, অনেক দাবি করেছিল এবং অনেক অজুহাত দেখিয়েছিল যে আদানির সাপ্লাই আমরা বন্ধ করে দেব, কারণ তাকে নতুন করে আবার যে কন্ট্রাক্ট আছে তাকে নতুন করে রিফিল করতে হবে, কারণ এটা একতরফা হয়েছে সম্পূর্ণভাবে। আদানির প্রফিট, এটা বাংলাদেশের জন্য কোনো প্রফিট নেই। কিন্তু মাত্র একটা বছর কমপ্লিট না হতেই কিন্তু সেই আদানির পায়ে গিয়ে পড়লো। এক কথা বলা যেত ভারতের পায়ে এসে পড়লো। কেমন ভাবে? দেখুন, রয়টার্সের একটা প্রতিবেদন অনুযায়ী এটা জানানো হচ্ছে যে বাংলাদেশ প্রত্যেক বছর যা ইলেকট্রিসিটি আদানির কাছ থেকে নিয়ে থাকে, তার চাইতে বেশি পরিমাণে ইলেকট্রিসিটি এই বছর আদানির কাছ থেকে নেওয়া হয়েছে। এখন বলতে বলেন কেমন ধরনের রিপোর্ট বলছেন আপনি? যে ডক্টর মোহাম্মদ ইউনূস আছে বাংলাদেশের মসনদে, বাংলাদেশের গদিতে, আর সেখান থেকে ভারতের একটা কোম্পানি আদানি, যে আদানিকে বারবার আঙুল দেখিয়েছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের যে সমস্ত তথাকথিত জুলাই বিপ্লবী যারা রয়েছে, সমন্বয়ক তারা, এছাড়াও বাংলাদেশের যে সমস্ত রাজনীতিবিদ যারা রয়েছে, বিশেষজ্ঞ যারা রয়েছে, তারাও তো বারবার বলে এসেছে যে আদানির ইলেকট্রিসিটি অনেক রেট বেশি। কিন্তু হিসাব কি দেখা যাচ্ছে? এমন বিভিন্ন রিপোর্ট আছে, আপনারা যেগুলো স্টাডি করলে দেখতে পাবেন যে আদানির পাওয়ার প্ল্যান্ট থেকে পাওয়া বিদ্যুতের যে রেট, সেটা কম্পেয়ার টু বাংলাদেশের অন্যান্য বিদ্যুতের রেটের চাইতে অনেক কম। তো এখন এই রকম পরিস্থিতিতে স্বাভাবিক, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন বুদ্ধিমান মানুষ, তিনি সবসময় চাইবেন যে আমি একটু কম খরচেই চালাবো। তো ওই জন্য আদানির কাছে হাত পাততে হয়েছে। এখন এই ব্যাপারটা যে যে ভুয়ো খবর না, সেটা আমরা বুঝতে পারছি, কারণ রয়টার্সের মতো একটা ইন্টারন্যাশনাল মিডিয়া যখন এই ধরনের খবর প্রচার করছে, তার মানে তার তো কিছু না কিছু তো সত্য আছে। তারা কিন্তু সূত্রটা বলছে না, যে কার হাত ধরে এই কথাটা তারা জানতে পেরেছে, কোন সূত্রে তারা বুঝতে পেরেছে, এটা কিন্তু তারা রিভিল করেনি। কিন্তু এই নিয়ে যখন আরো আলোচনা করা হয়, আরো যখন কথা বলা হয়, তখন বাংলাদেশ সামিট পাওয়ারের একজন আধিকর্তা, মানে একজন বড় অফিসার, তিনি বলেছেন যে বাংলাদেশে যে সমস্ত তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেই সমস্ত তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ তৈরি হতো, সেটা হচ্ছে গ্যাস থেকে, প্রাকৃতিক গ্যাস থেকে। কিন্তু বর্তমানে বাংলাদেশের হিসাব করে দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পর থেকে, যে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ওই প্রাকৃতিক গ্যাস দিয়ে যে বিদ্যুৎ তৈরি হতো, সেই বিদ্যুতের যে রেট, সেটা তুলনামূলক আদানির চাইতে অনেক বেশি হয়ে যাচ্ছে। আর যে কারণে আজকে এই আদানিকে পায়ে পড়তে হচ্ছে, আদানির কাছে রিকোয়েস্ট করতে হচ্ছে বাংলাদেশকে। দেখুন, এই তাপবিদ্যুৎ যদি প্রাকৃতিক গ্যাস থেকে তৈরি হয়, কিন্তু প্রাকৃতিক গ্যাসের একটা বড় অংশ যায় যে সমস্ত সার বা কেমিক্যাল যে সমস্ত তৈরি হয় সেই সব জায়গাতে। তো সারের ফ্যাক্টরি যেগুলো রয়েছে, কোম্পানি, সেগুলোতে যায়। তো এই সার কোম্পানিতে যদি গ্যাস যায়, তাহলে তাপবিদ্যুতের জন্য তো সেটা একটা ব্যয়বহুল হবেই। বাংলাদেশ হচ্ছে একটা নদীমাতৃক দেশ এবং কৃষি প্রধান দেশ। তো বাংলাদেশের কৃষি প্রধান দেশে যদি নিজের দেশের সার তৈরি করার জন্য যদি প্রাকৃতিক গ্যাস না পায় তারা, তাহলে পরে কি করে হবে? বাংলাদেশ তো অচল হয়ে পড়বে। তো আজকে আমি সেই সমস্ত সমন্বয়কদের খুঁজছি, যারা এতদিন বলে আসছিল যে ভারত আমাদেরকে লুটে পুটে খাচ্ছে।
যদি লুটেপুটেই খায়, এই যে 1 বছর 2 মাস হয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূস গদিতে বসা, প্রায় হয়ে গেল আর কি, তো এতদিনেও আদানিকে বাইপাস করতে পারলো না কেন? বরঞ্চ তার চাইতে বেশি পরিমাণে আরো আমদানি করছে। তো দেখুন, আদানি তো ভারতে সাপ্লাই করে না, তাহলে তো আদানির পাওয়ার প্ল্যান্ট যে গোড্ডাই যেটা ঝাড়খণ্ডে রয়েছে সেটা তো বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল এতদিন, তাই না? কিন্তু সেটা বন্ধ হচ্ছে না। কারণটা কি? কারণ বাংলাদেশ বুঝতে পেরেছে যে আদানি যে রেটে দেয় তার চাইতে কম রেটে আমাদের পাওয়া সম্ভব না। আর দেখুন, করবে এটা বাকি। ওদিকে নেপাল বা ভুটান যদি কারোর সঙ্গেও জলবিদ্যুৎ থেকেও যদি বিদ্যুৎ আনার চেষ্টা করে, তবুও তো সেই ভারতের ওপর দিয়ে যেতে হবে তাদেরকে। ভারত ছাড়া তাদের কোনো গতি নেই। এমন একটা জায়গায় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সে যদি ভাবে যে আমি ভারতকে বাইপাস করবো, তাহলে পারবে না। যাবেটা কোথায় বাইপাস করে? মুখে করতে পারে, কাজে সম্ভব নাই। বাংলাদেশের অবস্থানই হচ্ছে ভারতের বগলের তলায়, আর সেই বগলের তলায় থাকতে গেলে একটু তো গরম সহ্য করতেই হবে। আদানি যদি ভাবে যে আমি ব্ল্যাক আউট করে দেবো, নিঃসন্দেহে করে দিতে পারে। এই আদানির সঙ্গে যে গতবারে যে ঝামেলাটা হয়েছিল সেটা হতো না, কারণ বকেয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আসার পর থেকেই তারা ভাবলো যে আমরা বিরাট কিছু করে ফেলবো, আদানিকে নতুন করে কন্ট্যাক্ট বানাতে বলবো, আর সেই কন্ট্যাক্টে আমরা নিজেদের প্রফিট দেবো। দেখুন, সে একটা কোম্পানি, সে একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, তার বিরাট বড় আধিপত্য রয়েছে অল ওভার দ্য ওয়ার্ল্ডে। তো সেই রকম একটা কোম্পানি কেনই বা নিজের লস করবে, একবার ভেবে দেখুন তো। তাই কি হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস আদানিকে তার বকেয়া যে সমস্ত টাকাগুলো এতদিন দিচ্ছিল না, জুলাই আগস্ট 2024 সালের কথা বলছি আমি, তো সেই সময় বকেয়াগুলো আটকা পড়ে গেল। আর বকেয়া আটকা পড়াতে প্রবলেমটা কি হয়ে গেল? আদানি কিন্তু পার্সেন্টেজ কম করতে লাগলো, যে পরিমাণ ইলেকট্রিসিটি আদানি সাপ্লাই করতো তার চাইতে আস্তে আস্তে মেগাওয়াট কম হয়ে গেল। তাহলে বুঝুন, এই যে কম হওয়ার পর বাংলাদেশের কি পরিস্থিতি একটা সময় হয়েছে, সেটা আমাদের সকলের কিন্তু জানা, অজানা কারণ নেই। তা আজকের ডেটে আদানির কাছেই হাত পাততে হচ্ছে, ভারতের কাছেই হাত পাততে হচ্ছে। তার একমাত্র রিজন হচ্ছে ভারত সব সময় বিজনেস বাংলাদেশকে দিয়েছে ঠিকই, কিন্তু সেটা বাংলাদেশের প্রফিটেই দিয়েছে। আজকে বাংলাদেশের যতগুলো রেল লাইন রয়েছে, সেই রেল লাইন তৈরি এবং রেল ইঞ্জিন দেওয়া সমস্ত কিছুই কিন্তু ভারতের দান বলা যেতে পারে। রেল ইঞ্জিন, এই যে জুলাই বিপ্লবের হওয়ার ঠিক 3-4 মাস আগেকার কথা, সেখানে কিন্তু 9টি রেল ইঞ্জিন গিয়েছিল ভারত থেকে। তাহলে বুঝুন তো, এবার ওরা বলবে যে ভারত যেগুলো ব্যবহার করে না সেইগুলো আমাদেরকে দেয়। এবং সে তো স্বাভাবিক, কারণ ভারতের তো এখন সেই পুরোনো মডেলের ইঞ্জিন ব্যবহার করলে হবে না, কিন্তু বাংলাদেশের ব্যবহার করলে হবে, কারণ তারা নতুন মডেলের ইঞ্জিন তো অ্যাফোর্ড করতে পারবে না। সেরকম তো দরকারও নেই তাদের। তাই বাংলাদেশকে যে ইঞ্জিনগুলো দিয়েছে সেগুলো দিয়েই আজকে তারা মানে ট্রেনে চড়তে পারছে। এটাই হচ্ছে বাস্তব। দেখুন, ভারতের সঙ্গে লাফালাফি করে বা মারামারি করে আপনাদের কোনো লাভ হবে না। আপনাদের প্রফিট একমাত্র সেখানেই যেখানে ভারত আপনাদের সঙ্গে হাত মেলাবে। আজকের ডেটে এই যে এখন আদানির পায়ে পড়তে হচ্ছে, আগামী দিনে আরো কোন কোন কোম্পানির পায়ে পড়তে হবে সেটা আপনারা ধারণাও করতে পারছেন না। তো যাই হোক বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট কোশ্চেন করে যাব যে আদানি পাওয়ার প্ল্যান্ট যদি বাংলাদেশের সাপ্লাই সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশের কত পার্সেন্ট এলাকা ব্ল্যাক আউট হয়ে থাকবে? একটু সংখ্যায় লিখে দেবেন প্লিজ। আপনারা যদি আমার এই প্রতিবেদনটি অবশ্যই পছন্দ করে থাকেন, তো একটি লাইক করে দেবেন আর শেয়ার করে বন্ধু মহলে ছড়িয়ে দেবেন। আজকের মতো এই প্রতিবেদন আমি এখানেই সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।